স্কুলে পড়াকালীন অমৃতা ম্যাডামকে দেখে রিঙ্কুর ইচ্ছা জেগেছিল সেও একসময় চাকরি করবে, ইনকাম করবে। কখনো কখনো একটা মেয়ের ইনকাম করাটা কতটা জরুরি সেই ছোট্ট বয়স থেকেই বুঝেছিল রিঙ্কু। অমৃতা ম্যাডামের বাড়ি ছিল রিঙ্কুদের বাড়ির পাশে। সে দেখেছে ম্যাডামের ইনকামে একটা নিম্ন মধ্যবিত্ত অসচ্ছল পরিবার কিভাবে সচ্ছলভাবে এগিয়ে যেতে পারে। ম্যাডামের স্বামী সেরকম কোনো বড় চাকরি করতেন না, প্রাইভেটে এক কোম্পানিতে চাকরি করতেন। ম্যাডাম কখনোই বুঝতে দেননি তার ইনকাম চাইতে স্বামীর ইনকাম কম। সাবলীলভাবে শ্বশুর শাশুড়ি এবং স্বামীকে নিয়ে সংসার পরিচালনা করেই চলছিলেন। স্কুল কলেজ ইউনিভার্সিটি কমপ্লিট করে রিঙ্কু একটা সময় চাকরি পেল, স্কুল শিক্ষিকা হয়ে উঠল রিঙ্কু ম্যাডাম। মনের অনেকটা ইচ্ছে পূরণ হয়ে গিয়েছিল সেই দিন। স্কুল জীবনের প্রেমকে মর্যাদা দিয়ে বিয়ে করেছিল সৎ সুশিক্ষিত অনিক দত্তকে। অনেক চাকরি পায়নি, বাবার ব্যবসা দেখাশোনা করে। বাবা মার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে বিয়ে করতে রিঙ্কু সাহস পেয়েছিল একমাত্র নিজের ইনকামকে সম্বল করে। অনেকের ইনকাম যেমনই হোক না কেন, আমার ইনকামে সংসারের হাল টেনে ধরবো, এটাই ছিল রিঙ্কুর সাহস। বাড়ি থেকে অনেকটা দূর রিঙ্কুর স্কুল পৌঁছতে প্রথমে অনেকটাই রাস্তা বাসে চাপতে হয়, তারপর ছোট গাড়িতে এবং শেষে ভ্যান বা টোটোতে। কাজেই বাড়ি থেকে অনেক আগেই রওনা দিতে হয় স্কুলের জন্য। বাড়ি ফিরে আস্তে আস্তে কোনো দিন সন্ধ্যায় পার হয়ে যায়। যাতায়াতে ক্লান্ত রিঙ্কু ভাবতে থাকে কখন বাড়িতে গিয়ে বিশ্রাম নেবে। অসম্ভব ক্লান্তিতে চোখ বন্ধ হয়ে আসে, ঘুম পায়। বাড়িতে ঢুকেই একটু শুয়ে বিশ্রাম নেওয়া ছাড়া কোনো কিছুই ভালো লাগে না। বাড়িতে শাশুড়ি একা, শ্বশুর গত হয়েছে 2 বছর হলো। অনেক সেই সকালে দোকানে যায়, বাড়ি ফিরতে ফিরতে তারও রাত 9টা হয়ে যায়। প্রতিদিন ভোর 5টা থেকে সংসারের কাজকর্ম যতটা সম্ভব করার পর রান্নাটা অল্প কিছু করেই তাড়াতাড়ি নাকে মুখে কিছুটা খেয়ে রিঙ্কু বেরিয়ে পড়তো স্কুলের জন্য। বাকিটা শাশুড়ি সামলাতো। এইভাবেই চলছিল বেশ। স্কুল যাওয়ার তাগিদে সংসারে ফেলে যাওয়া রিঙ্কুর বাকি কাজ শাশুড়িকে সামলাতে সামলাতে কখন যেন শাশুড়ির ভেতর বৌমার ওপর রাগ তুষের আগুনের মতো পুঞ্জীভূত হয়ে জ্বলতে শুরু করলো যেদিন মেয়ে জামাই বাড়িতে এসেছিল। দিনটা ছিল সোমবার। স্কুলে যাওয়া খুব জরুরি ছিল রিঙ্কুর। বছরের সব কটা সিএল শাশুড়ির অসুস্থতার কারণে শেষ হয়ে গেছে কয়েক মাস আগেই। কাজেই সেই দিন বাড়িতে মেয়ে জামাইকে দেখা সত্ত্বেও রিঙ্কু স্কুলে যেতে বাধ্য হয়েছিল। এটা নিয়ে শাশুড়ির কাছে রিঙ্কুকে অনেকদিন কথাও শুনতে হয়েছে, কেন সে সেদিন মেয়ে জামাইকে আপ্যায়ন না করে স্কুলে গিয়েছিল। নম্র স্বভাবের রিঙ্কু কখনোই শাশুড়ির সাথে তর্কে জড়ায়নি, মুখ বুজে সব কিছু সহ্য করে চলছিল। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই একদিন শাশুড়ি কিছু কথা রিঙ্কুকে দিয়েছিল অনেকটা কষ্ট। সারাদিনের ক্লান্তিতে অস্থির রিঙ্কু সেদিন বাড়ি ফিরছিল রাত 8টা। বাড়ির গেটের সামনে আসতেই রিঙ্কুর কানে ভেসে এলো শাশুড়ির বকবকানি। শাশুড়ি নিজেই বলে চলেছে, বাড়ির বউ সারাটা দিন পার করে এত রাত হয়ে গেল, এখনো বাড়িতে আসার নাম নেই। সারাটা দিন স্কুলে কাটিয়ে এলে সংসার আর কি করে চলবে? চাকরি করলে কি সংসারের কাজ করা যায় না? আমাদের বংশের আর কি কেউ কখনো চাকরি করেনি নাকি? ও একাই চাকরি করেছে? আমি কি কিছু বুঝি না? ইনকাম করার জন্য কি মাথায় উঠেছে? আমি তাকে রাজরানী করে মাথায় তুলে রাখবো? কথাগুলো শুনেও রিঙ্কু কোনো উত্তর না দিয়ে ঘরে চলে গেল। চোখের নিচে কালো দাগগুলোর ঘনত্ব ক্রমাগত বাড়ছে। নিজের উপর নিজের রাগ হচ্ছে প্রচুর। ক্লান্তিতে চোখ বন্ধ হয়ে যাচ্ছে, শরীর একটু বিশ্রাম চাইছে। অপরদিকে শাশুড়ির কথাগুলো তার কানে যেন আলপিনের মতো খোঁচা দিয়েই চলছিল। সে বিশ্রাম নিল না। স্কুল ব্যাগটা চেয়ারের ওপর রেখে সোজা রান্নাঘরে ঢুকলো। রান্নাঘরে সব অগোছালো, টেবিলের ওপর এঁটো বাসনের স্তূপ। সুনীতিদিকে আজ আসেনি? ভেতর প্রশ্ন জাগলো রিঙ্কুর। অনেক বছর ধরে তাদের বাড়িতে কাজ করে সুনীতিদি। রিঙ্কুকে রান্নাঘরে ঢুকতে দেখে শাশুড়ি একবার উকি দিয়েই আবার নিজের ঘরে চলে গেল। শাশুড়ির ফোন বেজে উঠল, মেয়ে রিয়ার ফোন। মা, তোমার প্রেশারের ওষুধটা কি বৌদিমণি নিয়ে এসেছে? বৌদিমণিকে তো ফোনে পাচ্ছি না। কিন্তু রিয়া, আমার প্রেশারের ওষুধ তো অনেক আনে, তোর বৌদি কেন আনবে? আরে দাদা যে দোকান থেকে ওষুধটা নেয় সেখানে পাওয়া যাচ্ছে না, তাই আমাকে বলেছে ওই ওষুধটা আমাদের এখান থেকেই নিতে। কিন্তু তোমার জামাই এখন পারবে না, একটা অনুষ্ঠানে যাবে, তাই বৌদিকে বলছিলাম স্কুল থেকে ফেরার পথে ওষুধটা যেন কিনে নিয়ে যায়। গতকাল নাকি তোমার প্রেশারের ওষুধটা শেষ হয়ে গেছে। হো, তাহলে এই কারণেই তোর বৌদির বাড়ি ফিরতে আজ এতটা দেরি হলো। কিছুক্ষণ পর অনেক বাড়িতে এলো।
কলপারে রিঙ্কুকে এই সময় বাসন মাজতে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো, কী ব্যাপার, এখন তুমি বাসন মাজছো কেন? আমি কি বাসন মাজতে পারি না? বাড়ির বউদের শ্বশুরবাড়িতে সব কিছুই করতে হয়। বাপের বাড়ি বাপের বাড়ি হয়, আর শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি হয়। কেউ রাজরানী করে আমাকে রাখবে কেন? কিন্তু 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 এখন থাক। শোনো, মার প্রেশারের যে ওষুধটা এখানে পাওয়া যাচ্ছিল না, তুমি তোমার বোনকে বলেছিলে আনতে, কিন্তু তোমার বোন আবার আমাকে ফোন করে বলেছিল, কাজে আমার বাড়ি ফিরতে আজ এতটা দেরি হয়ে গেল। ওষুধটা পেতে আমাকে অনেক জায়গা ঘুরতে হয়েছে, শেষে বাস স্ট্যান্ড থেকে অনেকটা দূরে থাকা একটা দোকানে পেয়েছি। এর ফলে ফেরার বাসটাও হাতছাড়া হয়ে গেছিল। অনেক কষ্ট করে একটা গাড়িতে বাড়ি এসেছি। এখন থাক ওসব কথা, তুমি ওষুধটা নিয়ে যাও। অনেক ওষুধটা নিয়ে মার ঘরে গেল। অনেককে দেখে মা বলল, বৌমা কিছু কি বলেছে? বৌমার বাড়ি ফিরতে দেরি হচ্ছে দেখে অনেক খারাপ খারাপ কথা আমি কিছু না বুঝে শুনে বলে ফেলেছি। হে আর নতুন কি মা, কেন তুমি যে এইসব উল্টোপাল্টা কথা বলো, তুমি তোমার বৌমার সাথে নিজের দূরত্ব বাড়াচ্ছ। একটু বোঝার চেষ্টা করো। প্রতিদিন 4-5 ঘন্টা যাতায়াত করে আমাদের সংসারের জন্য রিঙ্কু চাকরিটা করতে যায়, শখে যায় না। ছেলের কথায় মা কোনো উত্তর দিল না। বাসনগুলো মাজার পর রান্নাঘরটা পরিষ্কার করে হাত পা ধুয়ে ঘরে এলো রিঙ্কু। কিছু খাওয়ার ইচ্ছে নেই। বিছানায় বালিশের ওপর মাথা রাখতেই নিমেষের মধ্যে ঘুমিয়ে পড়ল। ঘরে এসে বউয়ের কাঁচা ঘুম আর ভাঙতে দিল না অনেক। সোফায় হেলান দিয়ে বসে পড়ল হিসাব নিয়ে। কিছুটা সময় যেতেই বৌমা শব্দে ঘুম ভাঙল রিঙ্কুর। চোখ খুলতেই দেখে শাশুড়ি মা চা আর টিফিন হাতে সামনে দাঁড়িয়ে। অবাক চোখে একবার স্বামীর দিকে তাকালো রিঙ্কু, তারপর সাবলীলভাবে শাশুড়ির হাত থেকে চাটা টিফিনটা নিয়ে বলল, তোমারটা এনেছো? কলমে সুমিত রায়, কণ্ঠে পারমিতা।